বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আমি আছি আপনাদের সামনে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগী, এই বিশাল জনগোষ্ঠীর জন্য এখন সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি, সেই নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে আজ আমরা বিস্তারিত এবং গভীরভাবে আলোচনা করব। কোথায় দাঁড়িয়ে আছে এই প্রক্রিয়া, কবে থেকে কার্যকর হবে, কত শতাংশ বেতন বাড়তে পারে, কোন কোন ধাপে এটি বাস্তবায়িত হবে, সরকারি হিসেবে এর পেছনে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, গেজেট প্রকাশে কেন দেরি হচ্ছে, সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া কেমন এবং সাধারণ মানুষের জীবনে এর কী প্রভাব পড়তে পারে, এই সব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন। অনুরোধ থাকবে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ প্রতিটি অংশেই থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। শিরোনামে চোখ বুলিয়ে নেওয়া যাক। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল আগামী দিনগুলোতে চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে এই নতুন বেতন কাঠামোর ঘোষণা এসেছে এবং তা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হচ্ছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশে এখনও কিছুটা সময় লাগছে। সচিব পর্যায়ের কমিটি বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করেছে এবং মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুরো প্রক্রিয়া। পাশাপাশি নতুন এই কাঠামো বাস্তবায়নে সরকার জনসেবা খাতে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা করেছে। মূল বেতন এবং বিভিন্ন ভাতা আলাদা আলাদা সময় থেকে কার্যকর করার একটি প্রস্তাবও পর্যালোচনা কমিটির আলোচনায় উঠে এসেছে। চলুন এবার প্রতিটি বিষয় ধাপে ধাপে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথম অংশ, বাজেটে নতুন বেতন কাঠামোর ঘোষণা। চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা দেন। বাজেট বক্তব্যে স্পষ্ট করে বলা হয়, নতুন এই বেতন কাঠামো একসঙ্গে পুরোপুরি কার্যকর হবে না, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্পূর্ণ কাঠামো পুরোপুরি কার্যকর হতে ৩ অর্থবছরের মতো সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের অর্ধেক পরিমাণ কার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে বাজেট বক্তব্যে। এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর আগে বাংলাদেশের সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। তারপর থেকে দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই দাবি বহুদিন ধরেই জোরালো হয়ে উঠছিল বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, তার তুলনায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো দীর্ঘদিন অপরিবর্তিত থাকায় বাস্তব আয় কার্যত কমে গিয়েছিল বলে অর্থনীতিবিদরা বারবার উল্লেখ করেছেন। বাজেট ঘোষণার এই মুহূর্তটি তাই সরকারি চাকরিজীবীদের কাছে একটি বড় স্বস্তির বার্তা হিসেবে এসেছে। তবে সেই স্বস্তি সম্পূর্ণ আনন্দে পরিণত হওয়ার আগে বাস্তবায়ন প্রক্রিয়ার প্রতিটি ধাপ পার হতে হবে, যা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় অংশ, বরাদ্দের পরিমাণ এবং তার ব্যাখ্যা। বাজেটে জনসেবা খাতের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা রীতিমতো নজরকাড়া। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনসেবা খাতে ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখতে পারে বলে জানা গেছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৭২,০২৪ কোটি টাকা। অর্থাৎ নতুন বরাদ্দ চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় ৯৬% বেশি। পরবর্তীতে এই বরাদ্দ সংশোধন করে ৮৬,৮৬২ কোটি টাকা করা হয়েছিল। সেই সংশোধিত হিসাবের সঙ্গে তুলনা করলে নতুন বরাদ্দ প্রায় ৫৫,০০০ কোটি টাকা বেশি। এই সংখ্যাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় সরকার নতুন পে স্কেল বাস্তবায়নকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার। এই পুরো বরাদ্দের সম্পূর্ণ অর্থ শুধুমাত্র বিদ্যমান সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। এই বরাদ্দের মধ্যে নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এই একটি খাতের মধ্যেই বিভিন্ন উপখাত মিলিয়ে বিশাল জনগোষ্ঠীর আর্থিক প্রাপ্তি বিষয়টি জড়িত। সুতরাং সংখ্যাটি বিশাল হলেও এটি কেবল বেতন বৃদ্ধির জন্যই নির্ধারিত নয়, বরং সামগ্রিক জনসেবা খাতের একটি বড় অংশের চিত্র তুলে ধরে।
দর্শকদের প্রতি অনুরোধ থাকবে এই বিশাল সংখ্যাটিকে শুধুমাত্র বেতন বৃদ্ধির অঙ্ক হিসেবে না দেখে সামগ্রিক জনসেবা খাতের ব্যয় বৃদ্ধি হিসেবে বিবেচনা করা। তৃতীয় অংশ, গেজেট প্রকাশে বিলম্ব এবং সর্বশেষ অগ্রগতি। বাজেটে ঘোষণা এলেও নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ পেতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রক্রিয়াটি এখন একেবারে শেষ পর্যায়ে থাকলেও একাধিক আনুষ্ঠানিক ধাপ এখনও বাকি রয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটি একাধিক দফায় বৈঠকে বসেছে নতুন পে স্কেল সংক্রান্ত সুপারিশমালা চূড়ান্ত করার জন্য। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও সুপারিশমালা পুরোপুরি চূড়ান্ত করা সম্ভব হয়নি। এতে করে গেজেট প্রকাশের সময়সীমা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানা যাচ্ছে। এই অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, কারণ বারবার সময়সীমা পিছিয়ে যাওয়ার ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত কবে এই কাঠামো হাতে আসবে। তবে ইতিবাচক দিক হল, পর্যালোচনা কমিটির সদস্যরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। তা হল ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর ধরা হবে, আর বিভিন্ন ধরনের ভাতা ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়, এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য যে ধাপগুলো এখনও বাকি তার মধ্যে রয়েছে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া, এরপর অর্থ মন্ত্রণালয় থেকে তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো এবং সবশেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করা। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরেও আইনগত ও কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষা করে ভেটিং সম্পন্ন করার একটি প্রক্রিয়া থাকতে পারে, যা সাধারণত কিছুটা বাড়তি সময় নিয়ে থাকে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদনের পর চূড়ান্ত গেজেট প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই গেজেট জারি হতে পারে। বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই সম্পন্ন হোক না কেন, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকেই কার্যকর হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। অর্থাৎ গেজেট প্রকাশে দেরি হলেও কার্যকরের তারিখ পূর্ববর্তী রাখা হবে, যাতে কর্মচারীরা বকেয়া হিসেবে পূর্ববর্তী মাসগুলোর বর্ধিত অংশ পেতে পারেন। চতুর্থ অংশ, কেন এত সময় লাগছে? একটি বিশাল জনগোষ্ঠীর বেতন কাঠামো পুনর্গঠন করা মোটেও সহজ কাজ নয়। এতে জড়িত রয়েছে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর করা, অর্থনৈতিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কোষাগারের উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে তা নিশ্চিত করা। এছাড়া ৩টি পৃথক কমিশনের সুপারিশ নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে সচিব কমিটিকে, যা সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির চিত্র বিবেচনায় নিয়েই সরকার প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজস্ব আদায়ের গতি, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে চলমান আলোচনা এবং সামগ্রিক বাজেট ঘাটতির পরিমাণ, এই সবকিছু একসঙ্গে বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের অনুপাত কিভাবে নির্ধারণ করা হবে তা নিয়েও সচিব কমিটির মধ্যে বিস্তারিত আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। পঞ্চম অংশ, ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল একবারে নয়, বরং কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে, যা নিয়ে ইতিমধ্যে বাজেট বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপর পরবর্তী অর্থবছরগুলোতে ধাপে ধাপে বাকি অংশ কার্যকর হবে। পর্যালোচনা কমিটির সাম্প্রতিক আলোচনা অনুযায়ী মূল বেতন কার্যকর হওয়ার তারিখ এবং বিভিন্ন ভাতা কার্যকর হওয়ার তারিখ আলাদা রাখার প্রস্তাব রয়েছে। অর্থাৎ মূল বেতন আগে কার্যকর হবে আর ভাতাগুলো পরবর্তী অর্থবছর থেকে যুক্ত হবে। এই ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের একটি বড় কারণ হল রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা। একসঙ্গে সম্পূর্ণ কাঠামো কার্যকর করলে সরকারি ব্যয় হঠাৎ অনেক বেড়ে যাবে, যা বাজেট ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই সরকার একটি নিয়ন্ত্রিত এবং পর্যায়ক্রমিক পথ বেছে নিয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এই পর্যায়ক্রমিক পদ্ধতি আন্তর্জাতিকভাবেও একটি প্রচলিত অনুশীলন, যেখানে বড় ধরনের বেতন সংস্কার সাধারণত কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করা হয়, যাতে রাষ্ট্রীয় আর্থিক ভারসাম্য অক্ষুণ্ণ থাকে। ষষ্ঠ অংশ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রভাব। নতুন পে স্কেলের আওতায় শুধু সরাসরি সরকারি চাকরিজীবীরাই নন, উপকৃত হবেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও।
জনসেবা খাতের বরাদ্দের মধ্যে তাদের বর্ধিত বেতনের বিষয়টিও অন্তর্ভুক্ত রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হতে পারে, কারণ দীর্ঘদিন ধরে তারাও বেতন কাঠামো সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। এমপিওভুক্ত শিক্ষকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে তাদের বেতন কাঠামো সরকারি কর্মচারীদের তুলনায় পিছিয়ে রয়েছে। নতুন পে স্কেলের আওতায় এই ব্যবধান কিছুটা হলেও কমতে পারে বলে সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনগুলো আশা প্রকাশ করেছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো কেমন হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সপ্তম অংশ, পেনশনভোগীদের জন্য সুখবর। নতুন এই বেতন কাঠামোর প্রভাব শুধু কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। অবসরে যাওয়া পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধা রাখার পরিকল্পনা করেছে সরকার। জনসেবা খাতের বরাদ্দের একটি অংশ পেনশনভোগীদের বর্ধিত সুবিধার জন্য নির্ধারিত রাখা হয়েছে। এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাসিক পেনশনের অঙ্কেও পরিবর্তন আসতে পারে, যদিও এর সুনির্দিষ্ট হার এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এখন এই বিষয়টির দিকে বিশেষ দৃষ্টি রাখছেন, কারণ পেনশনের উপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য এই বাড়তি সুবিধা তাদের মাসিক জীবনযাত্রার ব্যয় সামলাতে সহায়ক হতে পারে। অষ্টম অংশ, সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেলের খবরে সরকারি কর্মচারীদের মধ্যে স্বাভাবিকভাবেই বেশ আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। একই সঙ্গে অনেকে উদ্বেগও প্রকাশ করছেন। প্রধান উদ্বেগের জায়গা হল ধাপে ধাপে বাস্তবায়নের ফলে পুরোপুরি সুফল পেতে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে। অনেক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া যেন যতটা সম্ভব দ্রুত এবং সীমিত সংখ্যক ধাপে সম্পন্ন করা হয়, যাতে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামলাতে তারা দ্রুত স্বস্তি পান। বিভিন্ন কর্মচারী সমিতির পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে একেবারে ২টি ধাপে হলেও যেন পে স্কেলটি দ্রুত কার্যকর করা হয়। তাদের বক্তব্য, বর্তমান বাজার পরিস্থিতিতে দীর্ঘ ৩ বছরের বাস্তবায়ন প্রক্রিয়া অনেক পরিবারের জন্য কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। নবম অংশ, অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ। এখন প্রশ্ন হতে পারে, কেন এত বড় অঙ্কের বরাদ্দ সত্ত্বেও প্রক্রিয়াটি এত সময়সাপেক্ষ হচ্ছে? অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সংশোধন সরাসরি জাতীয় বাজেটের ভারসাম্যের সঙ্গে সম্পৃক্ত। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে সরকারি ব্যয় বৃদ্ধি। এই দুটি বিষয় একসঙ্গে সামলাতে গিয়েই সরকারকে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি এবং সামগ্রিক বাজেট ঘাটতির পরিমাণও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। অর্থমন্ত্রী নিজেও বাজেট পরবর্তী বিভিন্ন আলোচনায় উল্লেখ করেছেন যে সরকারি কর্মকর্তাদের আয় বৃদ্ধি পেলে প্রশাসনিক দক্ষতা এবং জবাবদিহিতা বাড়বে বলে সরকার আশা করছে। বেতন কাঠামো যৌক্তিকীকরণের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের লক্ষ্যও এর সঙ্গে জড়িয়ে আছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন পর্যাপ্ত বেতন কাঠামো নিশ্চিত করা গেলে দুর্নীতি হ্রাসেও ইতিবাচক প্রভাব পড়তে পারে, যদিও এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফলাফল হিসেবেই দেখা উচিত। দশম অংশ, রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের প্রতিক্রিয়া। জাতীয় বাজেট নিয়ে সংসদে এবং সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ সামগ্রিক বাজেটকে উচ্চাভিলাষী বলে অভিহিত করেছেন, আবার অনেকে সরকারি কর্মচারীদের জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সমিতির পক্ষ থেকেও একাধিক বিবৃতি এসেছে, যেখানে নতুন পে স্কেল দ্রুত এবং স্বল্প সংখ্যক ধাপে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। সরকারের অবস্থান স্পষ্ট, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে, তবে তা দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে পরিকল্পিতভাবে। প্রতিমন্ত্রী পর্যায় থেকেও বিভিন্ন সময়ে আশ্বস্ত করা হয়েছে যে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা যথাসময়ে বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে এই বিষয়ে একাধিক প্রশ্নোত্তর পর্বেও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই অগ্রগতির হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। একাদশ অংশ, প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর পর্ব। এই পর্যায়ে আমরা কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যা আমাদের কাছে দর্শকদের কাছ থেকে বারবার এসেছি। প্রশ্ন: নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে? উত্তর: নীতিগতভাবে ১ জুলাই ২০২৬ থেকে নতুন মূল বেতন কার্যকর ধরা হচ্ছে।
তবে চূড়ান্ত গেজেট প্রকাশ হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। সম্ভাব্য সময়সীমা হিসাবে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ের কথা বলা হচ্ছে। প্রশ্ন: এক ধাপে নাকি একাধিক ধাপে বাস্তবায়ন হবে? উত্তর: বর্তমান পরিকল্পনা অনুযায়ী এটি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। মূল বেতন এবং বিভিন্ন ভাতা আলাদা আলাদা সময়ে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন: এমপিওভুক্ত শিক্ষকরা কি এর আওতায় পড়বেন? উত্তর: হ্যাঁ, বরাদ্দকৃত অর্থের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্ন: পেনশনভোগীরা কি বাড়তি সুবিধা পাবেন? উত্তর: হ্যাঁ, পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধা রাখার পরিকল্পনা বাজেট বরাদ্দের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যদিও সুনির্দিষ্ট হার এখনও চূড়ান্ত হয়নি। প্রশ্ন: প্রতিটি গ্রেডে কত টাকা বেতন বাড়বে? উত্তর: চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট বেতনের অঙ্ক নিশ্চিতভাবে জানানো সম্ভব নয়। আমরা পরামর্শ দেব চূড়ান্ত গেজেট প্রকাশের পরেই নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য যাচাই করে নেওয়ার জন্য। দ্বাদশ অংশ: আগামী দিনের সম্ভাব্য সময়সূচি। সবশেষ পাওয়া তথ্য পর্যালোচনা করলে দেখা যায় প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপগুলোর মধ্য দিয়ে এগোচ্ছে। প্রথমত, সচিব কমিটির পর্যালোচনা এবং সুপারিশমালা চূড়ান্ত করা, যা এখন শেষ পর্যায়ে রয়েছে। দ্বিতীয়ত, সেই সুপারিশ মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো। তৃতীয়ত, মন্ত্রিসভার অনুমোদনের পর আইনগত ও কারিগরি পর্যালোচনা সম্পন্ন করা। এবং সবশেষে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা। সংশ্লিষ্ট সূত্রের সবশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময় এই গেজেট প্রকাশিত হতে পারে। তবে যেহেতু ইতিপূর্বেও একাধিকবার এই সময়সীমা পিছিয়েছে, তাই চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই তারিখকে সম্ভাব্য হিসেবেই বিবেচনা করা প্রয়োজন। আমরা আমাদের পরবর্তী প্রতিবেদনগুলোতে এই বিষয়ে সর্বশেষ তথ্য আপনাদের জানাতে থাকব। ত্রয়োদশ অংশ: সাধারণ মানুষের ওপর সম্ভাব্য প্রভাব। নতুন পে স্কেল কার্যকর হলে তার প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অর্থনীতিবিদদের একটি অংশের ধারণা, বাজারে ক্রয় ক্ষমতা কিছুটা বাড়তে পারে, যা ভোগ্যপণ্যের চাহিদার ওপর প্রভাব ফেলতে পারে। আবার অন্য একটি অংশ মনে করছেন, সরকারি ব্যয় বৃদ্ধি পেলে তা মূল্যস্ফীতির ওপরও কিছুটা চাপ তৈরি করতে পারে। সামগ্রিকভাবে অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। বেসরকারি খাতের কর্মীদের একটি অংশ মনে করছেন, সরকারি খাতে বেতন বাড়লে তুলনামূলকভাবে বেসরকারি খাতেও বেতন কাঠামো সমন্বয়ের একটি চাপ তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদী শ্রমবাজারের সামগ্রিক গতি প্রকৃতিতে প্রভাব ফেলতে পারে। চতুর্দশ অংশ: সবশেষে যা জানা প্রয়োজন। সংক্ষেপে বলা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল এখন বাস্তবায়নের একেবারে শেষ ধাপে রয়েছে। বাজেটে এর ঘোষণা এসেছে, বিপুল অঙ্কের অর্থ বরাদ্দও রাখা হয়েছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য এখনও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা বাকি। নতুন মূল বেতন ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরার বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে, আর বিভিন্ন ভাতা পরবর্তী অর্থবছর থেকে কার্যকর হওয়ার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে সম্পূর্ণ কাঠামো পুরোপুরি কার্যকর হতে কয়েক বছরের মতো সময় লাগতে পারে। সরকারি কর্মচারী, এনপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগী এই ৩ শ্রেণীর মানুষই কোনো না কোনোভাবেই এই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট বেতনের অঙ্ক নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। আমাদের পরামর্শ থাকবে, এই বিষয়ে যে কোনো তথ্য শুধুমাত্র নির্ভরযোগ্য এবং সরকারি সূত্র থেকে যাচাই করে নেওয়ার জন্য। পঞ্চদশ অংশ: কর্মচারী শ্রেণীভেদে সম্ভাব্য প্রভাব। সরকারি চাকরিতে সাধারণত বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন, যাদের বেতন কাঠামো এক এক রকম। প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রত্যেক শ্রেণীর জন্য নতুন পে স্কেলে ভিন্ন ভিন্ন সমন্বয়ের প্রস্তাব থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহল থেকে ধারণা পাওয়া যাচ্ছে। সাধারণত এই ধরনের বেতন কাঠামো সংস্কারে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য অপেক্ষাকৃত বেশি হারে সমন্বয়ের প্রস্তাব থাকে, যাতে বেতন বৈষম্য কিছুটা কমিয়ে আনা যায়। তবে এই বিষয়েও চূড়ান্ত এবং নির্ভরযোগ্য তথ্য জানা যাবে গেজেট প্রকাশের পরই। মাঠ পর্যায়ে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, তাদের বেতন কাঠামো বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের প্রত্যাশা, নতুন পে স্কেলে এই ব্যবধান বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে।
অন্যদিকে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন দায়িত্ব ও জবাবদিহিতার পরিমাণ অনুযায়ী তাদের বেতন কাঠামো যৌক্তিকভাবে সমন্বয় হওয়া প্রয়োজন। সব মিলিয়ে প্রতিটি শ্রেণীর প্রত্যাশা ভিন্ন হলেও একটি বিষয়ে সবাই একমত, তা হল দ্রুত এবং স্বচ্ছভাবে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করা। ষোড়শ অংশ, বাজেট ঘাটতি এবং রাজস্ব আদায়ের প্রেক্ষাপট। নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত আরেকটি বিষয় হল সরকারের রাজস্ব আদায়ের সক্ষমতা। বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় নির্বাহ করতে হলে সরকারকে হয় রাজস্ব আদায় বাড়াতে হবে অথবা অন্য কোনো খাতে ব্যয় সংকোচন করতে হবে, নয়তো ঋণ নির্ভরতা বাড়াতে হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার তাই একটি ভারসাম্যপূর্ণ পথ বেছে নিয়েছে, যেখানে ধাপে ধাপে ব্যয় বৃদ্ধি করে রাজস্ব খাতের ওপর চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। সামগ্রিক বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা একটি সরকারের জন্য সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন একই সঙ্গে উন্নয়ন প্রকল্প, ভর্তুকি এবং প্রশাসনিক ব্যয়ের মতো একাধিক খাতে ব্যয় নির্বাহ করতে হয়। নতুন পে স্কেলের কারণে সৃষ্ট বাড়তি ব্যয়ের চাপ যাতে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত না করে সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় বিশেষভাবে সতর্ক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সপ্তদশ অংশ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া। নতুন পে স্কেল নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। প্রতিটি বৈঠকের পর নতুন নতুন তথ্য উঠে আসছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক সরকারি কর্মচারী তাদের প্রত্যাশা এবং উদ্বেগের কথা প্রকাশ্যে তুলে ধরছেন। কেউ কেউ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যেন কমপক্ষে ২ ধাপে হলেও দ্রুত পে স্কেল কার্যকর করা হয়। আবার অনেকেই সরকারের সামগ্রিক অর্থনৈতিক সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন। এই ধরনের ব্যাপক জন আগ্রহ থেকেই বোঝা যায় নতুন পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের অর্থনীতি এবং লাখ লাখ পরিবারের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অষ্টাদশ অংশ, বিশেষজ্ঞ বিশ্লেষণ, সুশাসন ও প্রশাসনিক দক্ষতা। সুশাসন বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন পর্যাপ্ত এবং যুগোপযোগী বেতন কাঠামো নিশ্চিত করা গেলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাদের মতে বেতন কাঠামো দীর্ঘদিন অপরিবর্তিত থাকলে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন বেসরকারি খাতে তুলনামূলক ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। এই প্রেক্ষাপটে নতুন পে স্কেলকে অনেকে সরকারি প্রশাসনের সামগ্রিক দক্ষতা বৃদ্ধির একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবেও দেখছেন। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে শুধু বেতন বৃদ্ধি যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রশাসনিক জবাবদিহিতা, কর্মপরিবেশ উন্নয়ন এবং প্রযুক্তিগত আধুনিকায়নের মতো বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ। সামগ্রিক সংস্কার প্রক্রিয়ার একটি অংশ হিসেবেই নতুন পে স্কেলকে দেখা উচিত বলে তারা মত দিয়েছেন। ঊনবিংশ অংশ, আন্তর্জাতিক প্রেক্ষাপটে সরকারি বেতন কাঠামো সংস্কার শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেই সময়ে সময়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা এবং সংশোধন করা হয়ে থাকে। সাধারণত মূল্যস্ফীতির হার, জাতীয় আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের সংস্কার করা হয়। অনেক দেশেই এই প্রক্রিয়া ধাপে ধাপে এবং একাধিক বছরের পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়, যাতে রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনায় আকস্মিক চাপ তৈরি না হয়। বাংলাদেশের বর্তমান পরিকল্পনাও অনেকটা এই আন্তর্জাতিক অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। বিংশ অংশ, সরকারি ঘোষণার সময়রেখা পুনরালোচনা। আজকের প্রতিবেদন শেষ করার আগে চলুন সংক্ষেপে আরেকবার পুরো সময়রেখাটি দেখে নিই। জুন মাসে বাজেট পেশের সময় নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং ১ জুলাই থেকে কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। জুলাই মাসের শুরুতে জানানো হয় যে চূড়ান্ত গেজেট প্রকাশে এখনও ৩টি ধাপ বাকি রয়েছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে সচিব কমিটির বৈঠকেও সুপারিশমালা পুরোপুরি চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে জানা যায়। জুলাই মাসের শেষ দিকে এসে পর্যালোচনা কমিটি মূল বেতন ও ভাতা কার্যকরের পৃথক তারিখ নিয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছায় এবং সেই সুপারিশ মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হয়। বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই সময়রেখা থেকে স্পষ্ট বোঝা যায় প্রক্রিয়াটি ধীরে হলেও ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রতিটি ধাপেই নতুন অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। দ্বাবিংশ অংশ, আগের পে স্কেলের সঙ্গে সংক্ষিপ্ত তুলনা।
আগের বেতন কাঠামোর সঙ্গে তুলনা করলে বিষয়টি বুঝতে সুবিধা হবে দর্শকদের জন্য। ২০১৫ সালে কার্যকর হওয়া বেতন কাঠামোর পর থেকে বাজারে নিত্যপণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং সন্তানদের শিক্ষা ব্যয় প্রায় প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অথচ সেই তুলনায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো দীর্ঘদিন অপরিবর্তিত থেকে গেছে। এই ব্যবধানই মূলত নতুন পে স্কেলের জন্য দাবি জোরালো হওয়ার প্রধান কারণ। বর্তমান প্রস্তাবিত কাঠামোয় এই ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোন গ্রেডে ঠিক কতটা সমন্বয় হবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ত্রয়োবিংশ অংশ, প্রশাসনিক প্রস্তুতি এবং বাস্তবায়ন কাঠামো। শুধু গেজেট প্রকাশ করলেই কাজ শেষ হয়ে যায় না। এর পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সংস্থাকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন হিসাব ব্যবস্থাপনা আপডেট করতে হবে। সরকারি হিসাব বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নতুন কাঠামো অনুযায়ী প্রতিটি কর্মচারীর বেতন পুনর্নির্ধারণের একটি বিস্তারিত কারিগরি কাজ সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়াতেও কিছুটা সময় লাগতে পারে বলে প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে। এছাড়া বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আয়কর কাঠামোতেও কোনো সমন্বয় প্রয়োজন হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। কারণ বেতন বাড়লে অনেক কর্মচারীর করযোগ্য আয়ের পরিমাণও বেড়ে যেতে পারে, যা তাদের প্রকৃত হাতে পাওয়া অর্থের পরিমাণে প্রভাব ফেলতে পারে। এই বিষয়টিও চূড়ান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা। চতুর্বিংশ অংশ, বকেয়া পরিশোধ নিয়ে আলোচনা। যেহেতু নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হচ্ছে, অথচ গেজেট প্রকাশিত হতে আরও কিছুদিন সময় লাগছে, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বকেয়া অর্থ পরিশোধ নিয়ে। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে গেজেট প্রকাশের পর কার্যকরের তারিখ থেকে যে সময় পার হয়ে গেছে, সেই সময়ের বকেয়া অর্থ একসঙ্গে অথবা কয়েক কিস্তিতে পরিশোধ করার নজির অতীতে দেখা গেছে। নতুন পে স্কেলের ক্ষেত্রেও অনুরূপ একটি ব্যবস্থা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এই বিষয়ে চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এই বকেয়া অর্থ প্রাপ্তির বিষয়টি নিয়েও বিশেষভাবে আগ্রহী, কারণ এটি তাদের জন্য একটি বাড়তি আর্থিক স্বস্তি নিয়ে আসতে পারে। আমরা এই বিষয়েও যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেব। পঞ্চবিংশ অংশ, প্রতিবেদনের সারসংক্ষেপ। আজকের প্রতিবেদনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা আর একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমত, চলতি অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে এবং তা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হচ্ছে। দ্বিতীয়ত, জনসেবা খাতে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগী ৩ শ্রেণীরই সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয়ত, চূড়ান্ত গেজেট প্রকাশে দেরি হচ্ছে এবং সচিব কমিটির পর্যালোচনা এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। চতুর্থত, মূল বেতন এবং বিভিন্ন ভাতা আলাদা আলাদা সময় থেকে কার্যকর করার একটি প্রস্তাব নিয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। পঞ্চমত, সম্পূর্ণ কাঠামো পুরোপুরি বাস্তবায়িত হতে কয়েক বছরের মতো সময় লাগতে পারে। এবং সবশেষে, চূড়ান্ত গেজেট প্রকাশের সম্ভাব্য সময় হিসাবে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ের কথা বলা হচ্ছে। ষড়বিংশ অংশ, বিভিন্ন কর্মচারী সংগঠনের অবস্থান। দেশজুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন এই সময়ের মধ্যে একাধিকবার তাদের অবস্থান স্পষ্ট করেছে। তাদের প্রধান দাবি হল নতুন পে স্কেল যেন যথাসম্ভব দ্রুত এবং সীমিত সংখ্যক ধাপে কার্যকর করা হয়। কিছু সংগঠন লিখিতভাবে সরকারের কাছে আবেদন জানিয়েছে যে অন্তত ২টি ধাপে হলেও যেন সম্পূর্ণ কাঠামো বাস্তবায়ন করা হয়, যাতে কর্মচারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়। একই সঙ্গে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে দীর্ঘ প্রতীক্ষার পর সরকার অবশেষে এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। কিছু সংগঠনের পক্ষ থেকে আবার আর্থিক বাস্তবতা মেনে নিয়ে ধৈর্য ধরার বার্তাও দেওয়া হয়েছে। তাদের মতে সরকার যদি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে হলেও এই কাঠামো বাস্তবায়ন করে, তাহলে দীর্ঘমেয়াদে তা টেকসই হবে এবং ভবিষ্যতে ফের দীর্ঘদিন বেতন কাঠামো অপরিবর্তিত থাকার ঝুঁকি কমবে। সপ্তবিংশ অংশ, গ্রেড ভিত্তিক কাঠামো চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া। নতুন পে স্কেলে সাধারণত ২০টি গ্রেডের কাঠামো বজায় রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিটি গ্রেডের জন্য নির্দিষ্ট বেতনক্রম নির্ধারণে সচিব কমিটি বিভিন্ন বিষয় বিবেচনায় নিচ্ছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের অনুপাত সঠিক রাখা, একই গ্রেডের মধ্যে বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা এবং সময়ের সঙ্গে সঙ্গে পদোন্নতিজনিত বেতন বৃদ্ধির কাঠামো ঠিক রাখা।
সমাপনী সম্মানিত দর্শক, নতুন পে স্কেল সংক্রান্ত আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য বা আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জানিয়ে দেব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।